শেখ হাসিনা আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো পুনরায় তিনি সুস্পষ্ট করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা জিনিস, যে 2024 জঙ্গি উত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত একটা কথা তিনি বলেননি যেটা অবান্তর ছিল, যেটা পরবর্তীতে তাকে সেই কথা থেকে সরে আসতে হয়েছিল। দ্বিতীয় অংশ থেকে আমি সবচেয়ে যে জিনিসটা পাই সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুণাবলী। সে বিষয়ে একটু আলোচনা করব এখানে। প্রশ্নকর্তা তাকে তার পদত্যাগপত্র নিয়ে প্রশ্ন করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। যা বলেছেন তার অর্থ হলো যে তিনি জঙ্গিদের আক্রমণের মুখে পদত্যাগপত্র লেখারও সময় পাননি। পদত্যাগপত্র লেখার সময় পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র লিখতেন, আমার সেটা মনে হয় না। কারণ এই শেখ হাসিনা 50-60 বছরের রাজনৈতিক জীবনের উত্তরাধিকার এবং রাজনৈতিক জীবনের অধিকার। এই অবস্থায় তিনি ভালো করেই জানেন যে পদত্যাগপত্রটি দেয়া ঠিক হবে না। ঠিক তিনি তাই করেছেন। তবে এখানে আমার একটা দুর্ভাগ্য হলো যে প্রশ্নকারীও যেটা করেছে, বাংলাদেশের এই যে মতিউর রহমান চৌধুরী বিড়ি খেয়ে ঠোঁট পুড়ে ফেলা একটা আবর্জনাকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে উত্তর দেয়া হচ্ছে, যে বলেছিল যে শেখ হাসিনা 3 পৃষ্ঠার পদত্যাগপত্র লিখে সেটা উনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। এটা নিয়ে বাংলাদেশে নানান হাস্য তামাশার সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকে বলে এসেছেন তিনি পদত্যাগ করেননি, কোনো ধরনের পদত্যাগপত্র জমা দেননি, রাষ্ট্রপতির সাথে এই বিষয়ে তার কোনো এমনকি কথাও হয়নি। এইটা যে জিনিসটা সুস্পষ্ট করে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর সেটাই স্বাভাবিক। বাংলাদেশে এর মধ্যে যা কিছু হয়ে গেছে, 24 জঙ্গি উত্থান তো আমরা জানি এটা একটা ষড়যন্ত্রমূলক, সরকার পরিবর্তনের জন্য জঙ্গিরা হত্যাকাণ্ড চালিয়ে, আপনার একেবারে বর্বরতা চালিয়ে ঢাকা শহরের মানুষকে নানান ধরনের অভিনয়ে প্রভাবিত করে রাস্তায় নামিয়ে তারা একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিল। ষড়যন্ত্র করে যেটা করা হয়, অভিনয় করে মানুষকে যে জন্য নামানো হয়, সেটা কি গণ অভ্যুত্থান? সেটা গণ অভ্যুত্থান নয়, সেটা ষড়যন্ত্রই ছিল। এই ষড়যন্ত্র তো বৈধ কিছু নয়। যদি আমরা এই ষড়যন্ত্রকে বিচার করি, আমরা যদি ক্ষমতায় ফিরে আসি বা আমরা যদি বাংলাদেশেও প্রবেশ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে যে এগুলা সব অবৈধ। ইউনূসের ক্ষমতা গ্রহণ অবৈধ, তারেক রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ, সবকিছু কিন্তু অবৈধ হয়ে যায়। ফলে এই একাধিক অবৈধ কার্যক্রমের ফল হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি প্রশ্ন করতে পারেন যে বাস্তবে কি সেই বাস্তবতা কি আছে? এইখানে অবশ্য আমি আপনার সাথে একটু একমত পোষণ করতে পারি। বাস্তবতাটা জটিল এবং সেটা নিরসনের জন্য বিএনপির উপর আপনার এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা নাজিল হতে হবে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় এসে 24 জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ আপনার আয়োজনের একটা নির্বাচনে, সেই আয়োজনের নির্বাচন, যেটা আমি এর আগেও বলেছিলাম, বাংলাদেশে এর চেয়ে খারাপ নির্বাচন হয়েছিল একমাত্র 15ই আগস্ট, যেটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 15ই আগস্ট 1996 সালে যে নির্বাচন করেছিলেন সেটার একটা সৎ উদ্দেশ্য ছিল। কারণ হলো গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া কনভিন্সড হয়েছিলেন বা গণ আন্দোলন তাকে বাধ্য করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করতে। সেই জন্য তিনি নির্বাচন করে তার অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আবার নির্বাচনের জন্য তিনি আসেন, যে নির্বাচনের পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু 2024 নির্বাচনটি এর চেয়েও খারাপ। কিন্তু হলেও এইটাতে তারেক রহমান ক্ষমতা দখল করেছেন এবং উনি হয়তো এখন স্বপ্ন দেখছেন যে উনি 5 বছর ক্ষমতায় থাকবেন। এইটাই যদি হয়ে থাকে, তারেক রহমান যদি এই দিকেই যান, এত দুর্বল নির্বাচনের মাধ্যমে যদি উনি ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটে যেতে পারে প্রতিক্রিয়া হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে মধ্যখানে কিন্তু আর কোনো নির্বাচন লাগবে না। কারণ সাংবিধানিক ধারাবাহিকতায় এখনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এটা আপনাদের কাছে যারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা এটাকে হাস্যকর মনে করবেন, তাদের সাবধানতার জন্য আমি যেটা বলবো, দেখুন, রাষ্ট্রটা তো সেই ইউনূসও চালাতে পারেনি,
তারেক রহমানও চালাতে পারেনি। তারেক রহমান যদি একেবারে জনসমর্থন নিয়ে একটা সম্পূর্ণ ভালো নির্বাচনের মাধ্যমেও ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাহলেও দেখবেন যে তারেক রহমান রুটিন কাজ করার বাইরে কোনো কাজ করতে পারছেন না। বাংলাদেশটা এমনই হয়ে গেছে, এটার একটা দুর্ভাগ্য হলো যে এখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে, আবার এটা মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। এটা কিন্তু তারেক রহমান পারে না, ইউনূস পারেনি, আর এদের পারারও কথা নেই। আমি গতকাল একটা ফেসবুক পোস্টে লিখেছি যে যেই দেশে যেখানে সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আত্মঘাতী জঙ্গিরা দাবড়ে বেড়ায়, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে, এটা একমাত্র এই ধরনের দিবাস্বপ্ন গর্ধব ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন বুদ্ধিমান, আপনারা সেই দিবাস্বপ্ন দেখে যেতেই পারেন, কিন্তু বাস্তবতা হলো যে 2024-এর 5ই আগস্টের পর যে জঙ্গি উত্থান হয়ে গেছে, তারপরে কিন্তু বাংলাদেশে আর কখনো এক পয়সাও কিন্তু বিদেশি বিনিয়োগ আসেনি। বিনিয়োগ শুধু আসেনি না, এখন যারা বিনিয়োগ করেছে তারা অর্থ তুলে নিয়ে চলে যাবে, এমনকি দেশি বিনিয়োগও হবে না যতদিন এই আত্মঘাতী জঙ্গিরা সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বজায় রাখবে। এটার প্রমাণ কি? প্রমাণ হলো যে আসছে না তো বাংলাদেশের জন্য। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক দুরবস্থা, এইটা কাটিয়ে ওঠার জন্য তো বিদেশিদের আস্থা লাগবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। হ্যাঁ, এমনিতেও মানতে হবে যে বাংলাদেশে বিদেশিরা এসে বিনিয়োগ করবে, সেটা অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলো ছাড়িয়ে গেছে তো কিন্তু জঙ্গিদের আপনার আধিপত্য। সার্জিস, হাসনাত, নাহিদ, যত যত জঙ্গি আছে, ফুয়াদ, মাসুদ, এই ইত্যাদি একেবারে ককটেল একটা জঙ্গিতন্ত্র যে দেশে চালু হয়ে গেছে। তারা যা যা করছে দেশের মধ্যে, এইটা বিদেশিরা দেখছে না। আমি আপনি অন্ধ হতে পারি, বিদেশিরা কিংবা বিনিয়োগকারীরা তো অন্ধ নয়, তারা তো কষ্টের অর্থই বিনিয়োগ করে। তারা কেন আপনার এখানে বিনিয়োগ করে? করবে না। আর বিএনপির আমলেও বিনিয়োগ হবে না, কারণ দেখেন বিএনপি ফিলোসফিক্যালি কতটা দেউলিয়া। বিএনপি 2001 থেকে 6 সালে খালেদা জিয়া এই বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য দায়িত্ব দিয়েছিল মাহমুদুর রহমান। চিন্তা করেন, মাহমুদুর রহমান হইল বাংলাদেশের 1 নম্বর জঙ্গি। এত বড়ই জঙ্গি যে বিএনপি সরকার এখন কিন্তু মাহমুদুর রহমানের সাথে একটা দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছে। এই মাহমুদুর রহমানেরই কিন্তু আপনার গডসন এবং তার উত্তরাধিকার হইল এই সার্জিস, নাহিদ, হাসনাত, এগুলা। মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু একটা লীগ হিসাবে কাজ করে, একটা ঘনিষ্ঠ আপনার জঙ্গিদের গডফাদার, সেট অফ গডফাদার্স আপনি বলতে পারেন। এদের আলোকে, এদের আধিপত্যে থেকে তারেক রহমানের সরকার, বিএনপির কিভাবে আপনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনবে? ফলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এটা আমাদের একটা সৌভাগ্য দাঁড়িয়ে গেছে যে আমরা, জঙ্গিরা সব ধরনের মিথ্যা বলে দেশকে উত্তেজিত করতে পারে, কিন্তু যেই মুহূর্তে ওরা ক্ষমতা গ্রহণ করে সেই মুহূর্ত থেকে কিন্তু দেশের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়। এটা বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। ফলে বাংলাদেশের মানুষ আরো যত দিন যাবে এই সত্য আরো বেশি অনুধাবন করবে, আর এটার রেজাল্ট হবে তারেক রহমানের সরকারের জন্য একটা সমূহ বিপদ। এই বিপদে যেটা হয়ে যেতে পারে সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন রকম আপনার ইলেকশন ফেস না করে প্রধানমন্ত্রী হিসাবে বসে যাওয়ার একটা সুযোগ করে দিতে পারে। এইখান থেকে যদি তারেক রহমানরা যদি এই ধরনের দুর্ভাগ্য বরণ করতে না চায়, তাহলে তারেক রহমানের উচিত, আমি বলবো যে তার পক্ষ থেকে, তার স্বার্থের জন্য দ্রুত বাংলাদেশে সত্যিকারের একটা নির্বাচন ব্যবস্থা করা, যেখানে সব দল অংশগ্রহণ করবে এবং যেখানে মৌলবাদীরা অংশগ্রহণ করবে না। সেটা কি তারেক রহমান করবেন? করবেন না। তারেক রহমান যদি সেটা করেন, উনি তো বেঁচে গেলেন রাজনৈতিকভাবে। আর উনি যদি সেটা না করেন, চিন্তা করেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আবার কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার আবার কিন্তু সব কিছু পুনঃস্থাপিত হবে, যেগুলো থেকে অত্যন্ত অন্যায়ভাবে তারেক রহমানকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আসবে। আপনারা যদি সব দিক বিবেচনা করে দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি সরকারের সামনে কিন্তু একের পর এক বিপদ, আর আওয়ামী লীগের সামনে কিন্তু কোনো ধরনের বিপদ নাই। আর আওয়ামী লীগের সামনে এখন জনসমর্থন বেড়ে যাচ্ছে, কারণ মানুষ দরিদ্র হয়ে গেছে। যেই মানুষ দরিদ্র হচ্ছে, যে মানুষ খাদ্য কিনতে পারছে না, যে মানুষ ওষুধ কিনতে পারছে না, যে মানুষ শুধু ভবিষ্যতে তার অর্থনৈতিক অন্ধকার দেখতে পাচ্ছে, তারা এমনকি জঙ্গি বান্ধব হলেও বাধ্য হয়ে এখন শেখ হাসিনার দিকে ফিরে চলে এসছে। এইটা গেল একটা দিক। আরেকটা দিক দেখেন, শেখ হাসিনা বারবার এটা স্পষ্ট করেছেন, আমরা এটা এর আগেও দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে ওনার একটা টেলিফোন কনভারসেশন ইউনূস ছেড়ে দিয়েছিল বাজারে, সেখানেও আমরা দেখেছি যে 24-এর জঙ্গি আন্দোলনের সময় শেখ হাসিনা ক্ষমতা থেকে পেছনে হটে যাওয়ার কারণ ছিল যে উনি মৃত্যুটা দেখতে চাচ্ছিলেন না। পরিহাসের বিষয়, এই মৃত্যুটা কিন্তু করছিল কিন্তু জঙ্গিরা খুন করছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি আপনি হলে হয়তো ক্ষমতা ছাড়তাম না, বল প্রয়োগ করতাম, কিন্তু উনি ওনার প্রজ্ঞা আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের, উনি কোনো ধরনের খুন খারাপই চাচ্ছিলেন না, ফলে তিনি কিন্তু ক্ষমতাটা ছেড়ে দিয়ে দিলেন। এটাই ছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার একমাত্র মূল কারণ। অথচ চাইলে কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে থাকতে পারতেন, কিন্তু উনি মানুষের মৃত্যু চাননি। আর মৃত্যুবরণ যারা করেছে, এই সবগুলো মৃত্যু কিন্তু এর অন্তত 80-90 ভাগ ঘটিয়েছিল জঙ্গিরা। তারপরও শেখ হাসিনা চান নাই। এখানে কিন্তু শেখ হাসিনার রাষ্ট্রনায়ক উচিত গুণ, এবং শেখ হাসিনা দীর্ঘমেয়াদে বাংলাদেশে, আমরা তো এমনিতে শেখ হাসিনার মানবিক গুণাবলী সম্পর্কে জানি যে উনি বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের জন্য কি না করেছেন, বাংলাদেশে কত ধরনের ভাতা দিয়েছেন, হ্যাঁ, গৃহহীনকে গৃহ দিয়েছেন, যত ধরনের উনি ভর্তুকি দিয়েছেন। আপনি দেখেন তারেক রহমানের সরকার এসে তেলের দাম বাড়ালো, বিদ্যুতের দাম বাড়ালো, নানান চাতুর্যের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজগুলো করতেন অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং একান্ত বাধ্য হয়ে, এবং কখনো কোনো চালাকির আশ্রয় না নিয়ে। শেখ হাসিনা মানবিক গুণে যা যা বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, সেটা আজকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ হলো, একদিক থেকে শেখ হাসিনা যত মানবিক হয়েছেন, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদীরা কিন্তু তত তার বিরুদ্ধে, তার নামের উপর কালিমা লিপ্ত করেছে, মিথ্যা কথা বলেছে, বারবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে। এটা আমাদেরকে কি পরিমাণ আপনার ক্রুদ্ধ করে, স্বাধীনতা বিরোধীরা একদিন টের পাবে। এবং আমরা একই সাথে অত্যন্ত ব্যথাও পাই যখন নেত্রীকে ফ্যাসিস্ট বলে। এবং যা হয়, এই জঙ্গিরা কিন্তু সবকিছু, তারা ফ্যাসিস্ট বলেছে শেখ হাসিনাকে, নিজেরা এসে ফ্যাসিস্টের চেয়েও ভয়াবহ আচরণ করেছে। সেটা আমরা ইউনূসের আচরণে দেখেছি। হ্যাঁ, তারেক রহমানের আমলে 605 খুন প্রথম 30 দিনে, বাংলাদেশের সরকারগুলোর ইতিহাসে সবচেয়ে বেশি খুন এবং অন্যান্য অপরাধ, এবং সমাজে অন্যান্য দুঃখ কষ্ট ছড়ানো তো আছেই। এই অবস্থায় আপনি তারেক রহমানের সরকারকে দেখবেন, বিপরীতে মানুষ কিন্তু শেখ হাসিনার ওই 16 বছরের শাসনকে কিন্তু মূল্যায়ন করতে থাকবে। তারপরে এই যে মৃতের সংখ্যা নিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে, জাতিসংঘ থেকে শুরু করে ইউনূস থেকে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা মিথ্যা বলতে বলতে তারা এত পাকা হয়ে গেছে যে ওরা সব জায়গায় শেখ হাসিনার যে কোনো একটা ঘটনায়, আপনার যেখানে কোনো মানুষ মারা যায়নি, সে 5ই মের হেফাজত কাণ্ডে, সেখানেও কিন্তু ওরা লক্ষ লক্ষ মৃত্যু দেখেছে, হাজার হাজার মৃত্যু দেখেছে। পরবর্তীতে ইউনূস আসছে, তারেক রহমান আসছে, তারা কিন্তু এটা তদন্ত করে ওই যে ক্লেমগুলা করে, এর মধ্যে অবশ্য অধিকারের আদিলুর 64 মৃত্যুর একটা মিথ্যা তালিকা হাজির করেছিল, এটা আওয়ামী লীগ সরকারের সময়। ওই তালিকাতেও দেখা গেছে যে তালিকাতে সবগুলা মিথ্যা কথা, একজনের নাম 4 বার দিয়েছে, একজন এমন লোকজনের মাদ্রাসা ছাত্রদের নাম তুলেছে যে আসলে হেফাজতের এই জায়গায় আসেই নেই, অর্থাৎ 5ই মে শাপলা চত্বরে আসে নাই। এইভাবে মিথ্যা বলে 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 ওরা কিন্তু বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে, এবং আমরা যথেষ্ট ব্যবস্থা কিন্তু তখন গ্রহণ করতে পারি নাই। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে শেখ হাসিনার যে মানবিক গুণাবলী প্রকাশিত হয়েছে, সেটা ফোকাস করতে হবে আমাদের। বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে কবে শেখ হাসিনা এসে এই দেশটাকে আবার ঠিক করবে। আমরা কখনো বাংলাদেশকে আবার পুনরায় এই স্বাধীনতা বিরোধীদের হাতে পড়তে দিব না, এবং আমরা যত ধরনের অপপ্রচার আমরা অতীতে দেখেছি, সেগুলোর তো আমরা জবাব দিবই। পরবর্তীতে আর যাতে স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদীরা কোনোভাবে বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালাতে না পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা পরিপূর্ণভাবে আপনার খেয়াল রাখি, এবং আর কখনো মৌলবাদীদের এই বাংলাদেশে সফল হতে আমরা দেখব। একটু আগে দিল্লি থেকে একটি খবর পেলাম, কালীঘাটের মমতার বাড়িতে আর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যখন সিআইডি ঢুকেছে তদন্ত করতে, সেই সংবাদ পেয়ে মায়ে পোয়ে মিলে, পিসি ভাইপো মিলে অমনি ছুটেছেন সোনিয়ার বাড়ি দিল্লির 10 নম্বর জনপথে, মুখে আকুল আরতি, বাঁচাও। আর সেই আরতি ও কান্না শুনে দয়াময়ী সোনিয়া বলেছেন, লোকসভায় শেষ পর্যন্ত কজন আছে তোমার সঙ্গে? অভিষেক উত্তর দিতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে কবি পিসি প্রবল হতাশায় কাব্য করে বলেছেন, না না, সেসব বাম্বা খাম্বা হাম্বার ভূত মাথা থেকে বিদায় নিয়েছে, তবু তো কবি সত্তা বলে কথা, তাই মাইকেলের মেঘনাদ বধের ডায়ালগ ছেড়েছেন। কি আর বলবো সোনিয়া দিদি, একে একে নিভিছে দেউটি। সায়নী আর কল্যাণ ছিল
এখন শুনছি সায়নীয় ব্যাক গিয়ার মারছে। কল্যাণও কতক্ষণ থাকবে কে জানে, মালটাকে তো আমি চিনি। একা অভিষেক এখন আছে। তখন সোনিয়া গান্ধী মোক্ষম একটা প্রস্তাব দিয়েছেন, বলেছেন দল যখন হাতছাড়া তখন কি আর করবেন, কংগ্রেস তো আপনার পুরনো দল, ফিরে আসুন। পুরনো কথা, আপনি কবে কি ছুরি টুরি মেরেছেন সবাই পাবলিক বলে, সেসব আমিও মনে রাখবো না, আপনিও ভুলে যান। আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট, অভিষেক হবে জেনারেল সেক্রেটারি। এটা কিন্তু অফিসিয়ালি, মোটামুটি অফিসিয়ালি এই বার্তাটা কিন্তু চতুর্দিকে রটে গেছে। আগামীকাল ভারতের সমস্ত রাজ্যের যে রাজ্য সভাপতিদের কংগ্রেসের, তাদেরকে নিয়ে মিটিং হবে দিল্লিতে। এবং পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকার, তিনিও শুনছি সেখানে যাবেন। তিনি যাবেন, আর মীর, যিনি কংগ্রেসের এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন, তিনিও থাকবেন সেই মিটিংয়ে। এবং এমন কথাও শোনা যাচ্ছে শুভঙ্কর সরকারের বদলে আবার অধীর চৌধুরীকে নিয়ে আসা হবে রাজ্য সভাপতি পদে। যাই হোক, এখন সংবাদে প্রকাশ, মমতা সোনিয়া গান্ধীর ওই কথা শুনে যে আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট আর অভিষেক হবে জেনারেল সেক্রেটারি, এইটা শুনবার সঙ্গে সঙ্গে কোনো জবাব দেননি মমতা। বলেছেন ভেবে দেখবেন। অভিষেক যদিও ভয় তরাসে গলায় সাথে সাথেই বলে উঠেছে, না মানার কি আছে, আমার সাথে তো আর কেউ নেই, আমি রাজি। বিজেপি যেভাবে পিছনে লেগেছে, কলকাতায় যেতে আমার সাহসে কুলোচ্ছে না, আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান, আমার 2 বাচ্চা, আমার বউ, শি ইজ এক্সপেক্টিং। মমতা পাশ থেকে খিচিয়ে উঠেছেন অমনি, আবার এক্সপেক্টিং, বলিসনি তো, আমি মরছিলাম ওই মেদিনীপুরিয়াটার সঙ্গে লড়াই করে, আর তুই বুকনি ঝেড়েছিস, ওই সব কথা বলেছিস, ওই জাহাঙ্গীর শওকত তোদের পাশে নিয়ে, আর ওই সব কর্ম করেছিস। 3rd টাইম এক্সপেক্টিং, ছি 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 ছি। সোনিয়া অনেক কষ্টে থামালেন পিসিকে। পিসি হা হয়ে গেলেন, ঠোঁট উল্টে থাকলেন একটু, তারপর বললেন ঠিক আছে, তবে তাই হোক, আমরা কংগ্রেসেই যাব। বাংলার রাজনীতিতে অনেক নাটক আমরা দেখেছি, দলের ভাঙন দেখেছি, দলবদল দেখেছি, নেতার দল ছাড়া দেখেছি, কিন্তু মমতা অভিষেকের এই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত এবং তাদের তৃণমূল কংগ্রেসের যেভাবে, কি বলবো, সুইসাইড বলবো, যেটাই বলি, সেইটা যেভাবে হলো, এক অনন্য ঘটনা। ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম বিস্ময়কর অধ্যায় হয়ে লেখা থাকবে এইটা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই তাদের দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছেন। কেন? কারণ তৃণমূল কংগ্রেস তাদের হাতছাড়া হয়ে গেছে। যে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের সঙ্গে মুকুল রায়, তাদেরকেও হটিয়েছেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তিনি মানে অনেক কাল আগেই তিনি দল থেকে সরে যেতে গিয়েছেন, প্রায় সন্ন্যাসে চলে গেছেন। তো মমতার, তাহলেও বলা হয় যে মমতাই হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা, সেই দল তার হাতছাড়া হয়ে গেছে, দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। এখন আর তারা বিদ্রোহী নয়, কারণ তারাই হয়ে গেছেন দলের মালিক। আর সেই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন যেসব নেতারা, তারাই আছেন নেতৃত্বে, যারা সংসদীয় দলের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিয়েছেন এবং ঘোষণা করেছেন যে সংসদে তারা বিজেপির সমর্থনে থাকবেন। কি ভয়ঙ্কর কথা ভাবুন তো। এর আগে যদিও মমতা বিভিন্ন সময় সমর্থন দিয়েছেন বিজেপিকে, কিন্তু সেটা হচ্ছে ধরি মাছ নাচুই পানি। তিনি বেরিয়ে গেছেন, সভা পরিত্যাগ করে গেছেন, প্রতিবাদে সভা ত্যাগ করেছেন, কিন্তু আসলে সেটা কাজে গিয়েছে বিজেপির কাজে। যাই হোক গিয়ে, এখন মমতার বড় ধাক্কা নবান্ন থেকে বিদায়।
ওই ধাক্কার অভিঘাত এমনই যে বাকি সব ধাক্কা, এমনকি তৃণমূল দলও তার কাছ থেকে চলে যাওয়া, এসব আর তাকে খুব একটা বেশি করে আঘাত দেয় না। তাছাড়া তিনি কলকাতায় নেই, দিল্লিতেও নেই, মানে এমএলএ এমপি কোনোটাই নন। কাল ইন্ডি জোটের মিটিংয়ে খাড়গে একবার অবশ্য তার কানে কানে বলেছিলেন, চিন্তা নেই, কর্ণাটক বা কেরলম থেকে আপনাকে রাজ্যসভায় নিয়ে আসব। আপনার মতো ফাইটার পার্লামেন্টের বাইরে বসে দাঁতে নখ কাটবেন, নখ খুঁটবেন, এ হয় না। খাড়গের কথায় মমতা ম্লান হেসেছিলেন। আর ফাইটার হওয়ার বয়স কি আছে? সে বয়স চলে গেছে। সেই যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে, বনেটের ওপরে দাঁড়িয়ে সেই নৃত্য কলেজ স্ট্রিটের না হাতিবাগানের ওখানে, সেই সব বয়স আর নেই। ওই করেই তো তিনি স্পটলাইটে এসেছিলেন। এখন একমাত্র চিন্তা সন্তানকে নিয়ে। সরি 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 বারবার মুখ থেকে বেরিয়ে আসছে, সন্তানকে নয়, ভাইপোকে নিয়ে। তো ভাইপো তো সন্তান, স্নেহ অতি বিষম বস্তু। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ও খাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে যোগ দিলেও তিনি আর স্বাধীন নন। লোকসভায় তাকে শুনতে হবে তৃণমূলের নতুন নেতৃত্বের হুইপ। আর সেই হুইপ যদি বলে বিজেপির পক্ষে ভোট দিতে হবে, তাহলে না মানলেই তো এমপি পদ খোয়ানোর ঝুঁকি। কি ভয়ঙ্কর সাংবিধানিক জটিলতা তৈরি হবে ভাবুন তো একবার। আসুন এই ভাবনাগুলো কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে টোটাল ছবিটা দেখে নেই একবার। প্রথমে দেখে তৃণমূলে বিদ্রোহ কিভাবে শুরু। চলুন শুরু করি একটু গোড়া থেকে। ভোটের রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল হেরেছে, নবান্ন দূরে সরে গেছে, আর এটা স্পষ্ট হতেই দলে ভাঙন। যারা কয়েকদিন আগেও মমতা অভিষেকের সাথে মিলে লুটেপুটে খেয়েছেন, তাদের হঠাৎ যেন বিরাট একেবারে তাদের মধ্যে কি বলবো ভালো মানুষই এসে গেছে। তো যেই নবান্ন থেকে মমতা দূরে সরে যেতেই দলে ভাঙন। তৃণমূলে এসেছিল সবাই সুখের পায়রা হতে। পায়রা যেই দেখলো দানা পানি বন্ধ, অমনি হেতা নয় অন্য কোথাও অন্য কোনো কানে বলে উড়ে যাওয়া শুরু করলো। বিদ্রোহ শুরু। প্রথমে নীরব বৈঠক, তারপর গোপন যোগাযোগ, তারপর একদিন হঠাৎ দেখা গেল দলের অধিকাংশ সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতারা সবাই বিদ্রোহী। রাজনৈতিক ভাষায় যাকে বলে দল দখল, হাইজ্যাক। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দল দখল। বিধানসভায় 80-তে 60, লোকসভায় 28-এ 23, রাজ্যসভায় কে কোথায় আছে বোঝা মুশকিল। রাজ্যসভার 2 সুখেন্দু আর সুস্মিতা দেব পদত্যাগ করেছেন ইতিমধ্যে, বাকিরাও যাওয়ার মুখে। সুতরাং সব মিলিয়ে মমতার তৃণমূলের শেষ প্রদীপের সলতে সাংসদ বলতে শুধু একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর অভিষেক। তিনি কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হলে শেষ প্রদীপটাও তৃণমূলের, মানে সে আসল তৃণমূল যাকে বলা হয় মমতার তৃণমূল, সেই শেষ প্রদীপটাও নেবে গেল। কিন্তু এই নতুন টোটকায়, মানে কংগ্রেসে যোগ দেয়, মমতা অভিষেক বাঁচলেন নাকি রোগ আরো জটিল হলো? কারণ এক সমস্যা গিয়ে নতুন এক সমস্যার শুরু হলো তো এখানেই। অনেকে ভাবতে পারেন কংগ্রেসে যোগ দিলেই সব সমস্যা মিটে গেল, আসলে না। সবচেয়ে বড় বিপদের বরং শুরু ওইখানটায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো লোকসভার নির্বাচিত সাংসদ। তিনি নির্বাচনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। এখন যদি তিনি সরাসরি অন্য দলে যোগ দেন, তাহলে সামনে আসে দলবদল বিরোধী আইন। এই আইন তৈরি হয়েছিল কেন? রাজনৈতিক কেনাবেচা, দলবদল রোধ করার জন্যে। এখানে প্রশ্ন ওঠে, আপনি যে দলের প্রতীকে জিতেছেন সেই দল ছেড়ে অন্য দলে গেলেন কেন?
ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তিনি দলত্যাগ করেছেন। আর সেই অভিযোগ গ্রহণ তো স্পিকার করবেনই, কারণ স্পিকার তিনি যতই নিরপেক্ষ হন, তিনি তো বিজেপির দ্বারা নির্বাচিত। স্পিকার তার সদস্যপদ খারিজ করার প্রক্রিয়া শুরু করে দেবেন। এবার আসি আর একটা নাটকীয় অংশে, এটা হলো হুইপের ফাঁদ। ধরা যাক তৃণমূলের নতুন সংসদীয় নেতৃত্ব গঠিত হয়েছে, সেখানে কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনো নেতা তিনি হুইপ জারি করলেন, যার ক্ষমতা থাকবে হুইপ জারি করার, এবং তিনি নির্দেশ দিলেন এই ভোটটা কাকে দিতে হবে। সাধারণত গুরুত্বপূর্ণ বিল, অনাস্থা প্রস্তাব বা আস্থা ভোটের ক্ষেত্রে হুইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুইপ মানেই গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হলো অভিষেক কংগ্রেসে চলে গেলেও তার বিরুদ্ধে দলত্যাগের মামলা তো শুরু হয়ে যাবে, তাকে বহিষ্কার করা হবে, তিনি সদস্যপদ খোয়াবেন। আর এমন ব্যাপার যে সদস্যপদটা তিনি এখন ধরে নিয়ে 7 লাখ না 7.5 লাখের ভোটে জিতেছিলেন, সেখানে এখন যদি ভোটে দাঁড়ায়, তিনি যদি ভোটে দাঁড়াতে হয় আবার তাকে, কারণ সদস্যপদ চলে গেলে তার যদি ইচ্ছা হয় ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন, তাহলে সেখানে তো 7.5 লাখ না তার থেকেও বেশি ভোটে হারার সম্ভাবনা। অন্তত ফল তার বিধানসভা নির্বাচন তো বুঝিয়ে দিয়েছে। ওই যে শওকত মোল্লা, তিনি তো অন্য জায়গায় এসে হেরে গেছেন, জাহাঙ্গীর নেই, সেও ধরা পড়েছে। আর সেখানে এখন উনি বলতেন না যে যারা তৃণমূল নয়, যারা বিজেপি, তাদেরকে ভোটের পরে বিজেপি পিছনে লিখে দিয়ে তাদের ব্যবস্থা করা হবে, তাদের জন্য উনি বার্নিং ঘাট তৈরি করছিলেন। বিজেপি ওনাকে বার্নিং ঘাটে নিয়ে যাবে না, কিন্তু ওনার রাজনীতির বার্নিং ঘাট তো হয়ে যাবে। তো সুতরাং ভোটে দাঁড়ালে আবার যে জিতবেন সেই সম্ভাবনা দূর দূর পর্যন্ত সেই সম্ভাবনা নেই। সুতরাং তাকে হুইপ মেনে, তিনি আছেন কংগ্রেসে, কিন্তু হুইপ মেনে তাকে ভোট দিতে হবে বিজেপিকে। কি অদ্ভুত পরিস্থিতি ভাবুন তো। লোকসভায় এই যে তিনি এতে চলে গেলেন বিজেপির পক্ষে, পাশে দাঁড়াও, তো যার রাজনৈতিক পরিচয় বর্তমানে বিজেপি বিরোধিতার ওপর দাঁড়িয়ে, তাকেই সংসদে বিজেপির পক্ষে ভোট দেওয়ার চাপ ভারতীয় আর অর্থনীতিতে, এই রাজনীতিতে এর চেয়ে অদ্ভুত দৃশ্য কল্পনা করা কঠিন। আর যদি হুইপ না মানেন, সে তো আগে বলেই দিয়েছি, তাহলে ব্যাস তার সদস্যপদ চলে গেল, আর এই জীবনে পার্লামেন্টে ঢুকে সেখানে মাতব্বরি করার, ভাষণ দেওয়ার সুযোগ আর তার হবে না। সুতরাং তাকে মানতেই হবে। এইবার মমতার সামনে কি বিকল্প? মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তিনি কি নতুন রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন, নাকি কংগ্রেসের ভেতরে থেকে নতুন শক্তি কেন্দ্র তৈরি করবেন, আবার কংগ্রেসের মধ্যে গিয়ে একটা দলবদল, আবার ছুরি মারার? কারণ ছুরি মারাটা ওনার খুব পুরনো অভ্যেস। উনি ওনারা সেই চিন্তাটা, সেই আলোচনা এখানে রাখবো না, তবে ছুরি মারার ব্যাপারে পিছন থেকে ওনার একটা পুরনো অভ্যাস আছে। যে অটল বিহারী বাজপেয়ী ওনাকে এত স্নেহ করতেন, ওনার বাড়িতে এসে ওনার মায়ের পায়ে হাত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী প্রণাম করে গেলেন, আর তার পরবর্তী তার পিছন থেকে ছুরি মারলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ওনার হচ্ছে ঐতিহ্য, সংস্কৃতি ওনার। সুতরাং কংগ্রেসে এসে, কংগ্রেস যদি নেয় তাকে, এখন দুঃখে বিগলিত হয়ে নিচ্ছে, কিংবা অন্য কোনো কারণে নিতেই পারে, কিন্তু জেনে রাখুন যে সেই বলে না, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে। তো না, উনি যতদিন বেঁচে থাকবেন ছুরি মারাটা উনি চালিয়ে যাবেন, কংগ্রেস তার জন্য তৈরি থাকুক। এই হচ্ছে। আর যদিও তিনি ছুরি মারাটা চেষ্টা করবেন, কিন্তু তার প্রতিপক্ষ সেখানে কিন্তু সার্থক হবেন না, সফল হবেন না। কারণ তার প্রতিপক্ষ এখন শুধু বিজেপি নয়, কিংবা কংগ্রেসেও তার বিরোধীরা নয়, তার প্রতিপক্ষ হচ্ছে তার বয়স আর কালিতে ছোপানো, একেবারে আলকাতরায় ছোপানো তার 15 বছরের
সুবিপুল দুর্নীতির মক্ষী ইমেজ। ফলে লিখে রাখতে পারেন মমতা ইজ ফিনিশড। মমতা পশ্চিমবঙ্গের ভারতের রাজনীতিতে একটি ক্লোজড চ্যাপ্টার। শেষ করি আলোচনা এবার তাহলে কি হবে? সব মিলিয়ে এই পরিস্থিতি আমাদের দেখায় ভারতীয় গণতন্ত্রের দল, নেতৃত্ব, সাংবিধানিক আইন এবং সংসদীয় নিয়ম কতটা জটিলভাবে এবং অঙ্গাঙ্গিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। একদিন যে নেতা নিজের দল গড়েছিলেন, পরের দিন তিনি সেই দল হারাতে পারেন, কারণ দলের গণতান্ত্রিক চেহারা, গণতন্ত্র থাকবে সেখানটায়। আজকে মমতা ব্যানার্জি গণতন্ত্র রাখেননি, কিন্তু এই গণতন্ত্রই তাকে বলি দিল। যে নেতা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করেছেন, পরিস্থিতির চাপে তাকেই বিজেপির পাশে ভোট দেওয়ার নির্দেশ শুনতে হতে পারে। আর যে দল একসময় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল, সেই দল থেকে বেরিয়ে আসা নেতারা আবার কংগ্রেসে গিয়ে আশ্রয় নিতে পারেন এবং আবার কংগ্রেসে গিয়ে তারা ঘোঁটো পাকাবেন, ছুরিও মারবেন পেছন থেকে।